1972 সালে যে বাঁধটা তৈরি করা হয়েছিল, ওই বাঁধটার মাধ্যমে এই পানিটা ওইদিকে যেতে পারে না। এই জন্যে আমরা পাবনাবাসীরা আমরা হচ্ছে এই বন্যার হাত থেকে একটু বাঁচতে পারি। আমরা শুনলাম পদ্মা নদীতে নাকি প্রচুর পরিমাণ পানি আসছে। তো আমরা এখন পাকশি পদ্মা নদীতে যাচ্ছি এবং হার্ডিং ব্রিজের নিচে যাচ্ছি। আমার চাচা আছে, দেখুন কাকা, সেই হার্ডিং ব্রিজের নিচে আমরা এখন যাব। কাকা কোথায় আসছেন? আমরা সেই পাকশি ঐতিহাসিক হার্ডিং ব্রিজের নিচে এখন আছি। তো অনেকটাই ভালো লাগে এবং পানি নাকি বাড়ছে। ও মাই গড, পানি কত দেখুন। এই সেই পাকশি হার্ডিং ব্রিজ ঐতিহাসিক। ঐতিহাসিক হার্ডিং ব্রিজ পাকশি পদ্মা নদীতে প্রচুর পরিমাণে নাকি পানি আসছে। আমি আপনাদের মধ্যে শেয়ার করব ইনশাল্লাহ। মানে বৃষ্টির পর মুহূর্তে কেমন আবহাওয়া দেখুন। আসলে বৃষ্টি হলেও ভালো লাগে, আর এখন বৃষ্টির সময় বৃষ্টি হওয়াটাই স্বাভাবিক, এর জন্যে মন খারাপ লাগে না আর কি। সেই ঐতিহাসিক সেই হার্ডিং ব্রিজ। আমরা সেই পাকশি হার্ডিং ব্রিজের নিচে আছি, আর এখান থেকে যে সুন্দর ভিউ পাওয়া যায় এই পাকশির মানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের, সেই আপনারা দেখুন। পাও কত সুন্দর। আর এদিকে প্রচুর পরিমাণে পদ্মা নদীতে পানি আসছে। বিকেল টাইমে এমন টাইমে বৃষ্টি আসে যে টাইমে মানুষজন বের হয় আর কি পাকশিতে আসার জন্য। দেখুন চারিদিকে শুধু ফাঁকা, অথচ এই জায়গাতে হাজার হাজার মানুষ এখানে আসে এই ঘুরে বেড়ানোর জন্য, প্রকৃতির কিছু দৃশ্য দেখার জন্য, বা পদ্মা নদীর পানি দেখার জন্য হোক, আর ঐতিহাসিক পাকশি হার্ডিং ব্রিজ দেখার জন্য হোক আসে আর কি। কিন্তু আজকে বৃষ্টি হওয়ার কারণে ওই অতটা লোক নাই। পানি উপরে চলে আসছে। কত পরিমাণে পানি আসছে আপনি কল্পনা করতে পারছেন? শেষে কি ফুরাতে পারবেন আপনি? কত 2-3 দিন আগে আসছিলেন, কেমন পানি এর সাথে বেশি ছিল না? খালি পানি বাড়তি লাগছিল, পানিতে এত দূর আসছিল না। আজকে আসি দেখছি পানি উপরে চলে আসে। আর এর আগে দেখছিলাম যে ওই যে উপরের যে রাস্তা আছে না, ওই রাস্তা পর্যন্ত পানি টইটম্বুর হয়ে গেছিলো। হয়তো এইভাবে আসবে আর কি। আপনারা যদি 5-7 দিন পরে আসেন তাহলে হয়তো এই পর্যন্ত দেখতে পাবেন। নগাঁর সুন্দর। ও পরিপূর্ণ পানি হয়েছে এখন পদ্মা নদী, পুরা জৈবন আর কি। আপনারা যদি আসার ইচ্ছা থাকে তাহলে এই পদ্মা নদীর পানি এবং এই সুন্দর উপভোগটাকে করতে গেলে
প্রতি শুক্রবারের দিনকে বা যে কোনো দিনকে আপনি বিকেল টাইমে আসবেন, তাহলে বুঝতে পারবেন যে এখানে কী পরিমাণে মানুষ সমাগম এখানে ঘটে। আমরা যে নৌকার উপর দাঁড়িয়ে আছি, আপনারা চাইলে এই নৌকা ভাড়া করে আপনারা বেড়াতে পারেন। কত করে নেয় এটা জানা আছে? পার পিস 50 টাকা, আর আপনারা রিজার্ভ নিলে 1200, 1500, 2000, যত অল্প বেড়াবেন কম খরচ, বেশি বেড়াবেন বেশি খরচ। ওকে, আমার দর্শকের আপনি বলার জন্য আপনাকে অত্যন্ত ধন্যবাদ কাকা। ক্যামেরার সামনে যে বিশাল বড় বড় যে ফেরিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সাধারণত যখন পানি এই পদ্মা নদীতে তো পানি থাকে না, এই শুধুমাত্র বর্ষার সময়, আর এই সময়টার পানি যখন আসে তখনই দেখুন এই ফেরিগুলো দেখা যাচ্ছে। এই ফেরিগুলো সাধারণত আসে না। সাধারণত আমার মনে হয় এই পাকশি যে রূপপুরে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে কাজগুলো হচ্ছে, হয়তো এই সরঞ্জাম নিয়ে আসার জন্য হয়তো এই ফেরিগুলো ব্যবহার করা হচ্ছে। তো দেখুন, নদী যদি পরিপূর্ণ থাকে তাহলে নদীর কাজ নদী করবে, এটাই স্বাভাবিক কথা। কিন্তু নদীর মাঝখান দিয়ে যদি এই বড় বড় প্রজেক্টগুলো করেন, তাহলে তো নদীর মাঝখান দিয়ে যদি আপনারা বা নদীর পাশ দিয়ে যদি বড় বড় প্রজেক্টগুলো করা হয়, তাহলে কিন্তু নদী ভরাট হয়ে থাকে, আর নদীর পানি কিন্তু ঠিক মতন সাগরের দিকে যেতে পারে না। সাগরের দিকে যদি না যায়, ঠিক মতন না যেতে পারে, তাহলে হচ্ছে আমাদের উপকূলীয় এলাকায় পানি চলে আসে। পানি চলে আসার কারণে আমাদের বন্যার সম্মুখীন হতে হয়। কত বড় কষ্ট হয় বন্যা হলে। তো আল্লাহর রহমতে আমরা একটু ভালো আছি। আর ওই সাইড দিয়ে 1972 সালে যে বাঁধটা তৈরি করা হয়েছিল, ওই বাঁধটার মাধ্যমে এই পানিটা ওই দিকে যেতে পারে না। এই জন্যে আমরা পাবনাবাসীরা আমরা হচ্ছে এই বন্যার হাত থেকে একটু বাঁচতে পারি। তাছাড়া যেভাবে পানি বাড়ছে, এইভাবে যদি আমরা এই বাঁধটা না থাকতো, তাহলে আমরা পাবনা সদরের মানুষজন আমরা অনেকটাই সমস্যার সম্মুখীন হতাম।